শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ের সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। রাজধানীর টিকাটলি এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মতিঝিল থেকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জনসংযোগ শুরু করেন। দিলকুশা ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি আসার পরে সেখানে একটি নির্মাণাধীন ভবনের নিচে নৌকার প্রতীক প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতি, মারামারিতে। মুহূর্তেই লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শোনা যায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ। 25 মিনিট পরে পুলিশের একটি দল এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে দাবি বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের। আহত হন সময় টিভির ক্যামেরা পার্সন আশরাফুল ইসলাম। গুলির আওয়াজ পাই এবং তারা আমাদের জনপ্রিয়তায় ভীত। বিনা উস্কানিতে আমরা তো গণসংযোগ করছিলাম, বিনা উস্কানিতে আমাদেরকে কেন হামলা করা হলো, আমাদের দিকে গুলি করা হলো, চেয়ার নিক্ষেপ করা হয়েছে, বড় বড় ইট নিক্ষেপ করা হয়েছে। কেন? আমরা কোনো বাধা মানবো না, কোনো ভয় পাই না। গায়েপুরে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। দুপুরে গোপীবাগের সংঘর্ষ নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন ফজলে নূর তাপস। এর আগে সকালে সবুজবাগ এলাকায় জনসংযোগ চালান তাপস। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। পায়ে পাড়া দিয়ে যদি পরিবেশ নষ্ট করতে চায় কেউ এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করে এটাকে একটি জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে নেয়, এটা তো আসলে খুবই দুঃখজনক। কোনো রকম যেন বিশৃঙ্খলা বা কোনো পাল্টা কোনো রকম যেন আক্রমণ না হয় সেই দিকে তারা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাইব আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়টা দ্রুততার সাথে এটাকে মোকাবেলা করবে। টিকাটুলির সংঘাতের ঘটনা অপ্রত্যাশিত। দুপুরে ঢাকা দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে সাক্ষাতের সময় এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডেকসন। দুপুর 2:30টায় ইশরাকের বাসায় যান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার। এ সময় গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। ডেকসন বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উভয় দলের প্রার্থীদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। নির্বাচনী মৌসুমে ধরনের সংঘাত অপ্রত্যাশিত। সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখার আহ্বান জানাচ্ছি। এরই মাঝে নির্বাচন কমিশনার সব প্রার্থীদের সাথে বৈঠক হয়েছে। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি আমরা। রাজধানী টিকাটুলিতে নির্বাচনী প্রচারণা চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর হোসেন। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা বলেছেন তিনি। এদিকে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কমিশন যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেভাবে করতে পারছে না। নির্বাচন কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও তিনি মন্তব্য করেছেন। দুই গ্রুপই ওই পুলিশের কাছ থেকে না জানিয়ে 24 ঘন্টার কাছে জানানো না জানিয়ে তারা মিছিল করে আসছে দুই দিক থেকে এসে এক জায়গায় এক মোহনায় যা মিলিত হয়েছে। তখন আর কি একটা ওখানে ধাক্কাধাক্কি অবস্থা হয়েছে। নির্বাচন কমিশন পক্ষ থেকে যারা আছেন ওখানে দুজন রিটার্নিং অফিসার আমার কাছে পরামর্শ দিচ্ছি। আমি পরামর্শ দিচ্ছি যে বিষয়টা কমিশনের নজরে নেন, তারা যে নির্দেশ দেয় সে অনুযায়ী কাজ করেন। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন তা হচ্ছে না। নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। দর্শক, আমরা সিটি নির্বাচনের প্রচারণার খবর জানবো। দক্ষিণ সিটির প্রচারণার খবর জানাবেন ধানের শেষে যিনি প্রার্থী আছেন তার খোঁজ খবর জানবো আমাদের সহকর্মী আখলাকুস সাফার মাধ্যমে আমার সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে। সাফা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজ যে ঘটনাটি ঘটলো দক্ষিণে, আজ যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে, এখন কি অবস্থা দেখছেন কিংবা তারা তাদের কোনো বক্তব্য তুলে ধরেছে কিনা কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন।
বৃষ্টি এখন পর্যন্ত সেই অর্থে কিন্তু বলা যাচ্ছে না কোনো বক্তব্য, তবে আগামীকালকের যে প্রচারণার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ওইভাবে কিন্তু কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে যেহেতু প্রচারণার সঙ্গে তিনি ছিলেন সেই হিসেবে কিন্তু বিভিন্ন জনের সঙ্গে আলাদা আলাদা করে কথা হয়েছে। তারা একটি বিষয় বারবারই যেটি বলেছেন সেটি হচ্ছে যে অনেক আগে থেকে তারা এই অভিযোগগুলো করছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা সরাসরি হস্তক্ষেপ চেয়েছিলেন। নির্বাচন কমিশনকে বলছিলেন যে যতভাবে জানানো সম্ভব এই পর্যায়ে থেকে সবভাবেই তারা জানিয়েছিলেন, কিন্তু খুব একটা তোয়াক্কা করা হয়নি, ভ্রুক্ষেপ করা হয়নি। যদি করা হতো সেক্ষেত্রে হয়তো বা এ ধরনের ঘটনা ঘটতো না, এমনটা তাদের আশা ছিল। এবং তারা বলছিলেন যে তারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা নির্বাচনটা আসলে ভালো একটি নির্বাচন হোক সেটিও দেখতে চান। এই কথাগুলি কিন্তু অনানুষ্ঠানিকভাবে ঘুরে ফিরে আসছে। বৃষ্টি, আমি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্য যেই একটি ওয়ার্ডে রয়েছি, যেই আসলে সমস্যাগুলো সমাধান করার জন্যই এই নির্বাচনের আয়োজন। গত 9 মাস ধরে এখানকার যে সংযুক্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই সংযুক্ত ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধিরা তারা দায়িত্ব নিয়েছিলেন। আগে ইউনিয়ন পরিষদ ছিল, এখন কাউন্সিলর যারা ছিলেন তারা আবার নতুন করে বড় মেয়াদে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখনই সেই সময়টি। এরই মধ্যে দেখা গিয়েছে কিন্তু বেশ অংশগ্রহণমূলক নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের একটি ক্ষেত্রও তৈরি হয়েছে, যেটি আগেরবার ছিল না। এবার কিন্তু বিএনপির অংশগ্রহণ রয়েছে, একই সঙ্গে স্বতন্ত্র যারা একজন রয়েছেন এবং আওয়ামী লীগের যিনি আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা তারা রয়েছেন এবং তারা যেটি বলছেন যে নির্বাচনে অংশগ্রহণটা তারা নিশ্চিত করবেন এখান থেকে। বৃষ্টি, ধন্যবাদ সাফা। এবার একটু নৌকার যিনি প্রার্থী আছেন, মেয়র প্রার্থী, তার খোঁজ খবর জানবো, তার প্রচারণার খবর জানাবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, আপনি এই মুহূর্তে কোথায় আছেন একটু জানাবেন। এছাড়া আজ দক্ষিণে যে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা হলো, এর পরেও তাপসের প্রচারণা কেমন চলছে একটু জানতে চাই। বৃষ্টির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস তিনি দিনভর আজকে সবুজবাগ খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমি এখন যেখানে অবস্থান করছি সবুজবাগের নন্দীপাড়া এলাকায়, এই এলাকার ওই পিছনের বেশ কয়েকটি গলিতে তিনি এখন নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছেন এবং সারাদিন তার নির্বাচনী প্রচারণায় তিনি যেটি বারবার করে বলেছেন যে এই এলাকার উন্নয়নের জন্য তিনি বেশ কিছু অঙ্গীকার করেছেন, বিশেষ করে নন্দীপাড়া খিলগাঁও সবুজবাগ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য, যে সামনে বর্ষা মৌসুমের জন্য এই এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়ে তিনি এলাকার বাসিন্দা ভোটারদের কাছে অঙ্গীকার করেছেন যে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এবং পাশাপাশি মুগদা মান্ডা এলাকায়ও তিনি গিয়েছিলেন এবং যেহেতু সেই এলাকাগুলো নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর মধ্যে পড়েছে, এই ওয়ার্ডগুলো আগে ইউনিয়নভুক্ত ছিল এবং সেখানে নাগরিক যে সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করার ব্যাপারে তিনি সেখানকার ভোটারদের কাছে অঙ্গীকার করেছেন। আর পাশাপাশি যেহেতু বিএনপির প্রার্থীর উপরে হামলার ঘটনার বিষয়ে তিনি বলছেন যে সেটি আসলে দেখভাল করার বিষয় নির্বাচন কমিশনের, তবে তার সমর্থক বা তার কোনো নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত নন বলে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন এবং পাশাপাশি বলেছেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলা উচিত সব প্রার্থীরই এবং সেটি তিনি করছেন। এবং তিনি এমনটাও দাবি করেছেন যে এখন সেই ঘটনার সঙ্গে কারা সংশ্লিষ্ট রয়েছেন বা কারা জড়িত সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে নির্বাচন কমিশন খুঁজে সেই ব্যাপারে ব্যবস্থা নেবে, এমনটা তিনি প্রত্যাশা করেন। কারণ তিনি বলছেন তিনি নির্বাচনী আইন মানছেন এবং নির্বাচনী আইন মেনেই তিনি নির্বাচনী প্রচারণা কাজ চালাচ্ছেন এবং আগামী 1 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেটিতে তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার সাথে যোগ দেওয়ার জন্য শাকিল। এবার একটু উত্তরের দিকে নজর দিতে চাই। উত্তরে যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আছেন আতিকুল ইসলাম, তার খোঁজ খবর জানবো আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্তর কাছ থেকে। শান্ত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজ তো আতিকুল ইশতেহার ঘোষণা করেছেন, এখন তার কর্মসূচি কি এবং আপনি কোথা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন একটু জানাবেন। আমি এই মুহূর্তে আছি বনানীতে এবং তিনি তার অফিস বনানীতে যে অফিস রয়েছে সেই অফিসে ফেরত এসেছেন এবং আজকে মিরপুরের বেশ কিছু জায়গায় তিনি গণসংযোগ করেছেন, প্রচারণা চালিয়েছেন এবং সেখানে সাধারণ মানুষের কাছে তিনি তার যে ইশতেহার এবং তার যে কর্মকাণ্ডগুলো নিয়ে তিনি মানুষের সামনে হাজির হয়েছে সেগুলো বর্ণনা করেছেন এবং বিশেষ করে তার যেই কথাগুলো স্পেসিফিক যদি বলা যায় তাহলে হচ্ছে মশা নিধনের জন্য, অর্থাৎ গেল বছর আমরা যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখেছি সেই ডেঙ্গু থেকে ঢাকাবাসীকে মুক্ত করার জন্য তিনি পদক্ষেপ নেওয়ার কথা বারবার জানিয়েছেন এবং পাশাপাশি যেই যানজটের কারণে ঢাকাবাসীর কর্মঘণ্টার অনেক বড় একটি অংশ নষ্ট হয়ে যায়, সেই কর্মঘণ্টা ফেরত দেওয়ার জন্য, অর্থাৎ যানজট মুক্ত শহর
করার জন্য তিনি বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন এবং মিরপুরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে যতটুকু কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকটি অলি গলি এবং মোড়ে মোড়ে দোকানে বাড়িতে গিয়ে তার যে প্রচারণা সেই প্রচারণার কারণে সাধারণ মানুষ বেশ আশাবাদী এবং তারা প্রত্যাশা করছেন যে তিনি যে ঘোষণাগুলো দিচ্ছেন অথবা সাধারণ মানুষের যেই মান উন্নয়নের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো তারা পাবে এই নির্বাচনের মাধ্যমে। বৃষ্টি। ধন্যবাদ শান্ত। এবারে আমরা একটু বিএনপির যিনি মেয়র প্রার্থী আছেন তাবিত আওয়াল তার দিকে নজর রাখতে চাই। আমাদের সহকর্মী নাজমুল সাইদ যোগ দিচ্ছেন আমার সাথে তার খোঁজ খবর জানাতে। নাজমুল, যিনি আতিকুল ইসলাম আওয়ামী লীগের মেয়র প্রার্থী, উনি তো আজ ইশতেহার ঘোষণা করে দিয়েছেন। তাবিত আওয়ালের আগামীকাল ইশতেহার দেওয়ার কথা রয়েছে, তিনি কি কোনো ধরনের আভাস দিয়েছেন ইশতেহারে কি কি থাকতে পারে? এছাড়া প্রচারণা কোন পর্যায়ে আছে, কতক্ষণ চলবে সেটিও একটু জানিয়ে দেবেন। বৃষ্টি, সকাল 11টায় যে কড়ালি বস্তি থেকে যে প্রচারণা শুরু হয়েছিল সেটি কিছুক্ষণ আগে মিরপুরে এসে শেষ হয়েছে। এর আগে তিনি শেরেবাংলা নগর, আগারগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। এছাড়া মিরপুরে যে নবাবের বাগ এলাকা, শাহালি থানাধীন, এসব এলাকায় তিনি প্রচারণা চালিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে ইস্তেহার দিতে চান সেই ইস্তেহারে সব সমস্যাগুলোকেই তিনি লিপিবদ্ধ করে সেগুলো চিহ্নিত করেছেন, করে সেগুলো সমন্বয় করে সুন্দরভাবে সমাধান করা যায় সেই কথা তিনি আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন দু একটি বিষয়কে প্রাধান্য নয়, প্রত্যেকটি সমস্যাকেই তিনি যাতে নগরবাসীর যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় সেই বিষয়গুলো তিনি ঠিক করবেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে অতীতের যে কোনো মেয়র হচ্ছে তিনি যদি নির্বাচিত হতে পারেন তিনি এই ঢাকার আমূল পরিবর্তন করতে চান, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি সমাধান করতে চান, একটি সুন্দর বসবাসযোগ্য একটা নিরাপদ ঢাকা তিনি এই নগরবাসীকে উপহার দিতে চান, এই কথাই তিনি বারবার বলেছেন। এবং তার যে নির্বাচনী ইস্তেহার আগামীকাল ঘোষণা করা হবে সেখানেও তার প্রতিফলন থাকবে বলে তিনি বলেছেন। তবে কিছুক্ষণ আগে তিনি যে নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখছিলেন, তিনি বারবারই একটি কথা বলছিলেন যে বিরোধী দল রয়েছে বা সরকারের যে দল রয়েছে এক ধরনের আশঙ্কা রয়েছে যে এই নির্বাচনে তাদের যে ভোটার রয়েছে তাদেরকে যেতে দেবে কিনা। ইতোমধ্যে আপনি জানেন দক্ষিণের প্রার্থীর যে তার উপরে একটি হামলা হয়েছে, তার ভোটারদের যে জনসংযোগ সেখানে হামলার ঘটনা ঘটেছে, এ নিয়ে তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটাতে থাকে তাহলে তো ভোটারদের মধ্যে এক ধরনের ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে একটি সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়, সেই পরিবেশটি সরকারের কাছে সরকারকে বলেছেন সেটি তিনি নিশ্চিত করে। ধন্যবাদ নাজমুল সাইদ। দর্শক, আমাদের সহকর্মীরা আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীদের প্রচারণার খোঁজ খবরগুলো জানাচ্ছিলেন। মশা নিধন, যানজট নিরসন এবং বায়ু দূষণ রোধের উপরে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর লেকশোর সিটিতে ইশতেহার ঘোষণা করেছেন তিনি। 9 মাস মেয়রের দায়িত্ব পালন করা আতিকুল জানিয়েছেন সচল এবং স্মার্ট শহর গড়ে তোলাই তার লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণে 38 দফা নির্ধারণ করেছেন তিনি। জোর দিয়েছেন প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার উপরে। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা, ঢাকা বাস রুট রেশনালাইজেশনের কাজ সরকারের উচ্চ পর্যায়ের সকলকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা। আমি যদি মেয়র হই, আমি এবং আমার সাথে যারা কাউন্সিলর হবে তাদেরকে প্রত্যেক বছর তাদের ওয়েলথের সম্পদের হিসাব দিতে হবে। এদিকে কাল ইশতেহার দেবেন আতিকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং উত্তরে বিএনপির প্রার্থী তাবিত আওয়াল। জানিয়েছেন ধনী গরিবের বৈষম্য দূর করাই হবে তার মূল চেষ্টা। সকালে কড়াইল বস্তি এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি এবং বলেন বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আর এই অবস্থায় ভয়কে জয় করে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা যেভাবে বস্তিবাসীদের মান উন্নয়ন করতে চাই, এই এলাকার যাবজ্জীবনের মান উন্নয়ন করতে চাই। আপনারা সাহস নিয়ে ভোট দিবেন, সেটাই হলো আমাদের আগামী কর্মসূচি। ভোট জিতার পরে আমরা আমাদের ক্ষমতা নিজেদের জনগণকে হস্তান্তর করব। এদিকে দক্ষ, কর্মসংস্থান বান্ধব, সমাজ ভিত্তিক, নিরাপদ এবং বসবাসযোগ্য ঢাকার অঙ্গীকার নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। সকালে রাজধানীর পুরানা পল্টনে মৈত্রী মিলনায়তনে দলের ইশতেহার ঘোষণা করা হয়। আমরা যানজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি।
কর্মসংস্থানের জন্য আমাদের রয়েছে পদক্ষেপ, রয়েছে এই শহরকে কীভাবে সবুজ শহর বানানো যায়, কীভাবে দূষণকে মুক্ত করা যায়। দক্ষ কর্মসংস্থান বন্দর একটা ঢাকা গড়ে তোলার এই যে দিন বদলের সুযোগ হয়েছে, এই সুযোগ আপনারা গ্রহণ করুন। কংগ্রেস সাজিদুর রহমান রুবেলকে কাস্টমারকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইসি ফ্রি ফেয়ার নির্বাচন করবে, কেউ যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মোটর চালক লীগের সম্মেলনে কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জিততে পারবে না বলেই বিদেশি প্রতিনিধি আর নির্বাচন কমিশনের কাছে নালিশ করছে বিএনপি। নির্বাচন কমিশন একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন করবে, কোনো প্রকার হস্তক্ষেপ যাতে না হয় এ ব্যাপারে প্রধানমন্ত্রী ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে। শুধু রাজধানী নয়, গ্রাম পর্যন্ত উন্নয়ন না করলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী ও মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণ সহ 6টি প্রকল্পের উদ্বোধন করে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বাদে যে সরকারি ক্ষমতায় এসেছে তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করেছে। বঙ্গবন্ধুর অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়ন হলে ক্ষুদ্র ঋণের বোঝা কমানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সিং এর প্রকল্পগুলোর সুবিধাভোগীদের সাথে কথা বলেন শেখ হাসিনা। একটা দেশের সার্বিক উন্নয়ন করতে হলে শুধু রাজধানী ভিত্তিক উন্নয়ন করলে হবে না, একেবারে গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি থাকে তাদের আর্থসামাজিক উন্নতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটা অঞ্চলের উন্নয়ন হতে পারে না। পাশাপাশি রেলওয়েকে আমরা এখন সম্প্রসারণ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমার রেলওয়ের কাছে একটা অনুরোধ থাকবে, যেখানে যত পুরনো জরাজীর্ণ রেল ব্রিজ সেগুলি সব মেরামত করতে হবে। রিসার্চ ইন্টারন্যাশনালের জরিপে শতকরা 85% মানুষ শেখ হাসিনা সরকার পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আর 3% মানুষ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সরকারের 1 বছরের কার্যক্রম নিয়ে জনমত জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হলো। গেল বছরে বিএনপি এবং জাতীয় পার্টির জনপ্রিয়তা কমেছে বলে জরিপের ফলাফলে উঠে আসে। মোবাইল ফোনে 2266 জনের মতামতের ভিত্তিতে এই জরিপটি তৈরি হয়েছে। শ্রম আইনের মামলায় 5,000 টাকা মুচলেকায় জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকার 3য় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে শ্রম আইনের 10টি নিয়ম লঙ্ঘনের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তিনি। গত 13 জানুয়ারি ডক্টর ইউনূস সহ তার প্রতিষ্ঠানের আরও 3 জনকে আদালতে হাজির হওয়ার জন্য এই সমন জারি করেন আদালত। মার্কিন সিনেট অভিশংসন শুনানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। শনিবারের শুনানিতে ট্রাম্পকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা। নির্বাচনের বছর একজন প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টার সমালোচনা করেন তারা এবং দাবি জনগণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে এই পদক্ষেপ। 2016 সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ফল পরিবর্তনের চেষ্টা করেছিল এমন অভিযোগ আনা হয়। বেড়েই চলেছে রহস্যজনক করোনা ভাইরাসের প্রকোপ। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56 জনে, আক্রান্ত প্রায় 2000 মানুষ। রোববার সরকারি বিবৃতিতে জানানো হয় মৃতরা সবাই হুবেই প্রদেশের বাসিন্দা। এর প্রদেশটিতে নতুনভাবে 323 জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীন ছাড়াও বিভিন্ন দেশে ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে 24 জন। সার্স ধর্মী ভাইরাসটির বিস্তার ঠেকাতে লড়ছে চীনের স্বাস্থ্য বিভাগ। এদিকে রহস্যজনক করোনা ভাইরাসের ছাপ পড়েছে চীনের চন্দ্রবর্ষ আয়োজনেও। সীমিত আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে চীনে। জনগণের ঐক্য সম্প্রীতি ছিল এবারের থিম। রহস্যজনক করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিতভাবে ভাইরাস প্রতিরোধের প্রত্যাশা জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একের পর এক চমক নিয়ে হাজির হয় হাজার হাজার শিল্পী। মঞ্চসজ্জা এবং পরিবেশনায় ব্যবহার করা হয় 5G প্রযুক্তি। তুলে ধরা হয় চীনা ঐতিহ্য এবং সংস্কৃতি। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত সব খবরে।
ইভিএমে ভোট কারচুপির শঙ্কার কথা বিভিন্ন দেশে কূটনীতিকদের জানিয়েছে বিএনপি, অবগত করেছে প্রচারণায় প্রার্থীদের উপরে হামলার বিষয়েও। বিকেলে গুলশানে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় বিএনপি নেতারা তাদের বলেন, ব্যালটের চেয়ে ইভিএম ভোট ডাকাতি সহজ। আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি, আর এ অবস্থায় ইভিএমে ভোট গ্রহণ নির্বাচন ব্যবস্থাকে আরও নাজুক অবস্থায় ফেলবে। সাধারণ মানুষও ইভিএমের বিপক্ষে বলে দাবি করেন বিএনপি নেতারা। বাংলাদেশে গণতন্ত্র নাই, ভোটের যে প্রক্রিয়া সেটাও স্বচ্ছ না, এবং সরকারি দলের লোকজন তো সমস্ত যে ইলেকশন রুলস ভায়োলেট করে ওই যে ফুটপাতের উপরও অফিস করছে। আমাদের মানুষ ব্যালটের মাধ্যমে ভোট হওয়ার সুযোগ পায় না, সেখানে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে ভোটকে শুধু তাদের পক্ষে নেওয়ার একটা ষড়যন্ত্র, সেটা আমরা মনে করি, সেটা আমরা অবহিত করলাম আমাদের ডিপ্লোম্যাটদেরকে। সিটি নির্বাচনকে বানচাল করতে রাজধানীর গোপীবাগে বিএনপি সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, এমন দাবি করেছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে আমির হোসেন আমু বলেছেন, বিএনপি সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। একটা সুপরিকল্পিত আমাদের উপরে আঘাতটা, এবং এটা আগামী দিনে নির্বাচন বানচালের একটি ইঙ্গিত, যেটা তারা আমাদের উপরে চালিয়ে দেওয়ার কথা একদিন বলে আসছে, এটা তারাই আজকে শুরু করলো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানবো, সরাসরি মেলা প্রাঙ্গণ থেকেই ঘুরে আসতে চাই। সহকর্মী রিমন রহমান সেখান থেকে যোগ দিয়েছেন আমার সাথে। রিমন, আজ তো সপ্তাহের প্রথম কার্যদিবস, আর মেলা শেষ হতেও বেশ কিছুদিন আর বাকি নেই হাতে। ঠিক এই সময় কতটা জমে উঠলো? আমি আপনার পেছনে কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি দর্শনার্থীদের। বৃষ্টি, আসলে আপনি ঠিকই বলেছেন যে আজ কিন্তু সাপ্তাহিক ছুটি নেই আজকে, এবং মেলার শেষ পর্যায়ে এখন কিন্তু বলা যায় যে লোকারণ্য এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং এখানে কিন্তু সব বয়সী মানুষ আসছেন, এবং সকাল থেকে যখন মেলার এই প্রবেশদ্বার উন্মোচন করা হবে, খুলে দেওয়া হয়, তখন থেকে কিন্তু মানুষের ঢল নামে, এবং আমি সন্ধ্যার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ মানুষে, এবং তারা আসছেন দর্শনার্থীরা, তারা দেখছেন পণ্য এবং বিভিন্ন পণ্য তারা পরখ করে কেনাকাটা করছেন। এখন কিন্তু আসলে কেনাকাটা করারই সময়, এবং সে কারণে কিন্তু যেসব দর্শনার্থী আসছেন তারা কিন্তু বেশিরভাগ দোকানে যাচ্ছেন, তাদের পছন্দের পণ্যটি কিনছেন, যাচাই বাছাই করছেন, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি সেই পণ্যগুলো কতটা ছাড়কৃত মূল্যে পাওয়া যায় সেই বিষয়টির জন্য তারা নিশ্চিত হচ্ছেন, এবং তারা সেই পণ্যটি কিনে নেওয়ার চেষ্টা করছেন। আমি এখানে যারা এসছেন সেসব দর্শনার্থীর সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে যেহেতু মেলার আর বেশি দিন সময় নেই, যে কারণে কিন্তু তারা এই স্বল্প সময়ের মধ্যেই তাদের কেনাকাটাটা সেরে নিতে চান, এবং যেহেতু এই মেলাটি প্রতি বছরই একবারই আসে, এবং সেই সময়টির জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকেন, এবং সেই সুযোগটা তারা কাজে লাগাতে চান। এখানে কিন্তু দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে বিদেশি উদ্যোক্তা অনেক এসেছেন, যারা প্যাভিলিয়ন তৈরি করেছেন, এবং মিনি প্যাভিলিয়ন স্টল রয়েছে, এবং সেসব জায়গায় বিভিন্ন পণ্য তারা প্রশংসা দিয়েছেন, এবং সেই পণ্যগুলো কিন্তু কেনাকাটা করছেন দর্শনার্থীরা। বলা যায় এটি যে আসলে এখন থেকে কিন্তু প্রচণ্ড জমজমাট, এবং আরও যে কয়েক ঘন্টা মেলাটি রয়েছে আরও জমজমাট হবে বলে এখানকার যারা ব্যবসায়ীরা তারা জানিয়েছেন। পাশাপাশি সামনে যে কদিন রয়েছে সেই কদিনে কিন্তু জমজমাট হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃষ্টি, হ্যাঁ, তেমনটাই মনে হচ্ছে। রিমন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আগামী বছর নিজস্ব ভবনে আয়োজনের মাধ্যমে বাণিজ্য মেলাকে আগের রূপে ফেরানো হবে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। টিপু মুন্সি এটি জানিয়েছেন সকালে রংপুরের নিজ বাসভবনে। বলেছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না। 50,000 টন ভোজ্য তেল, ছোলা, ডাল সহ প্রতিটি প্রয়োজনীয় পণ্য 5 থেকে 6 গুণ মজুদ রয়েছে, এবং সরবরাহ ঠিক না থাকলে সিন্ডিকেট হবে না। চার দফা দাবিতে ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে মানব সম্পদ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিকুল আমিনের বিরুদ্ধে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, আর এই কমিটি বাতিলের দাবিতে সকালে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। দুপুরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের বাসভবনের সামনেও তারা বিক্ষোভ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে সকালে বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় ডক্টর মিজানুদ্দিনের আমলে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ নির্মাণে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা। আর সেই সাথে ঢাকাস্থ অফিস ভবন ক্রয়ে 10 কোটি টাকা দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের বিচার দাবি করা হয়। প্রতিষ্ঠার 13 বছর পরে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 2888 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে, তাই আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 6টি অনুষদে 19টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান। উৎসবমুখর পরিবেশে পাবনা চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। নবীনবরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর 19তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কুড়িলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষদের 4502 জন গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ঝিনাইদহে চলছে 3 দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। দ্বিতীয় দিনে শহরের কেসি কলেজে আলোচনা সভার আয়োজন ছিল এবং বিষয়বস্তু ছিল নজরুলের বিদ্রোহ, মানব মুক্তির শাশ্বত বাণী। উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া। মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক নাসির আহমেদ। টেকনাফে 1,50,000 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। দেলপাড়ায় সি বিচ এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 3 জনকে আটক করা হয়। তারা হলেন নূর বাহার, মোহাম্মদ হেলাল হোসেন এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কোস্টগার্ড জানায় 3 জনই দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এদিকে খাগড়াছড়িতেও বিশেষ অভিযানে 3 ইয়াবা ব্যবসায়ী সহ 13 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে 1300 পিস ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশের নৌকা FB বাকলিয়া ফিশিং 1 এবং 20 মাঝিমাল্লাকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের নৌবাহিনী। দুপুরে সেন্ট মার্টিন উপকূলে তাদের সহ পথ হারানো বোটটিও হস্তান্তর করা হয়। কোস্টগার্ড পূর্বজন কর্মকর্তারা জানিয়েছেন নৌকাটি গত 16 জানুয়ারি কর্ণফুলী নদীর ফিশারি ঘাট থেকে বঙ্গোপসাগরে যায় এবং সেখানে ইঞ্জিন বিকল হয়ে 2-3 দিন ভেসে থাকার পরে তাদের উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। নানা আয়োজনে 71তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারত। দিনটি উপলক্ষে রাজধানী নয়াদিল্লির রাজপথে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং মহড়ার। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, আর ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের শীর্ষ রাজনীতিকরা। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তুরস্কের পূর্বাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। আহত প্রায় 2000। এখনও উদ্ধার কাজ চলছে। শুক্রবার রাতে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকেই। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন কয়েক শত মানুষ। দফায় দফায় আফটার শকে চরম আতঙ্কে বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ার একটি মোটেলে বিস্ফোরণে অন্তত 4 জন নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। দেশটির পূর্বাঞ্চলের ডংহি এলাকার একটি মোটেলে এই ঘটনা ঘটে, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রবল বন্যায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে গেল 7 দিন ধরে চলা টানা বৃষ্টিতে দেশটির পূর্বাঞ্চল জুড়ে ব্যাপক বন্যা দেখা যায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি জেলায় বন্যার তীব্রতায় 15 জন নিখোঁজ রয়েছেন। বিরূপ আবহাওয়ার কারণে 1,07,000 মানুষ বাস্তুচ্যুত হয়। প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান এনসাই জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। তানাম্বা বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে কয়েকশো একর ফসলি জমি।
এদিকে ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত 30 জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন 17 নাগরিক। নিহতদের বেশিরভাগই ভূমিধসে বা ভেঙে যাওয়া ঘরবাড়ির নিচে চাপায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 2টি শিশুও রয়েছে। পার্শ্ববর্তী রিও ডি জেনেরো এবং এসপিরিতো শান্ত প্রদেশেও ভারী বৃষ্টিপাত হয়েছে। স্পোর্টসের খবরে বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টি20তে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের ভুল ত্রুটি সূত্রে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে ভালো কিছু প্রত্যাশা বাংলাদেশি পেসার শফিউল ইসলামের। তবে ইনজুরিতে ছিটকে যাওয়া সৌম্য সহ দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে সফরকারী বাংলাদেশের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। এদিকে ভারত যদি চলতি বছর টি20 এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তাহলে 2021 সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি20 বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পিসিবির সিইও ওয়াসিম খান। এবছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হবে এবারের টি20 এশিয়া কাপ। বাংলাদেশে পাকিস্তান সফর চূড়ান্ত হবার পরে কথা উঠেছিল এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে, তবে সে খবর উড়িয়ে দিয়েছেন ওয়াসিম খান। নিউজিল্যান্ড ভারত টি20 সিরিজের খবরে পঞ্চম ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের 8 উইকেটে হারিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ডের করা 5 উইকেটে 132 রানের জবাবে লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে ভর করে 15 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। হ্যামিল্টনের সিরিজের দ্বিতীয় টি20 আগামী 29 জানুয়ারি মুখোমুখি হবে দুদল। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যা চেক করে ফিরে আসছি, সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা সব খবর দেখছেন। পাথর উত্তোলনের অনুমতির দাবিতে চলা বিক্ষোভের সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে গতরাতে স্থানীয় পাথর উত্তোলনকারী এবং শ্রমিকরা ভজনপুর বাজারে হরতালের ঘোষণা দেয়। তারা সবাইকে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করে। সকালে স্থলবন্দরগামী যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে যাত্রীরা আটকে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ 3 রাউন্ড টিয়ার শেল ও 8 রাউন্ড রাবার বুলেট ছুড়ে ভাঙচুর করা হয় পুলিশের কয়েকটি গাড়ি। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নেওয়া হলে 1 জন মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহৃত 2 ছাত্রকে ডেমরা এলাকা থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে গতরাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ডেমরা, মতিঝিল এবং মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের 8 সদস্যকে। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, 3টি মোটরসাইকেল ছাড়াও অপহরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে কিশোরী গণধর্ষণ মামলায় 4 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে 5 দিনের রিমান্ড শেষ চেয়ে আসামিদের আদালতে তোলে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 15 জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে এনার্জি ড্রিঙ্কের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কিশোরীকে গণধর্ষণ করে 4 বখাটে। পরে তা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তারা। মুজিব বর্ষে দেশের 700 থানায় 4টি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দুপুরে সিলেটে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, পুলিশের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারাকের উন্নয়নের পাশাপাশি এবছরই দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে। ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের 5 দিন পরে সিয়াম নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে দরিরামপুর গ্রামে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সিয়াম এবং অনেক খোঁজার পরে তার সন্ধান মেলেনি। দুপুরে বাড়ির পাশের একটি মাছের খামারে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নারায়ণগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলেন সিয়াম। এদিকে যশোর নিখোঁজের 2 দিন পরে ইজি বাইক চালক শুকুর আলী রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নৌগাছার চানডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শুকুর আলীকে হত্যা করে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বরগুনায় আলোচিত কলেজ ছাত্রী মালা হত্যা মামলায় একজনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দেওয়া হয়েছে 2 আসামিকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আলমগীর হোসেন। আর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দিয়েছেন। রায় আসামি মাইনুল হাসান বিপ্লবকে যাবজ্জীবন, মোহাম্মদ রিয়াজকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশের সব স্থল এবং বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সিপোর্ট, ল্যান্ডপোর্ট এবং এয়ারপোর্টে আমরা স্ক্যানার বসিয়েছি, আমাদের জনবলকে বৃদ্ধি করেছি, যাতে যে কোনো যাত্রী আসে সে স্ক্যানারের মাধ্যমে আসলে তাকে আমরা শনাক্ত করতে পারবো তার শরীরের তাপমাত্রার মাধ্যমে। ময়মনসিংহে ট্রাক অটোরিকশা সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন, 5 জন আহত হয়েছেন। সকালে মুক্তাগাছা সদরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ময়মনসিংহ থেকে মুক্তাগাছাগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কর্মকর্তা হাফিজুর রহমান হারুন সহ 2 জন নিহত হন। এদিকে রাজশাহীর রাজাবাড়ি হাতে ভটভটি উল্টে চালক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। গাজীপুরের গৃহবধূর সাথে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সরোয়ার হোসেন বাবু সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মধ্যে সাথীর স্বামী সরোয়ার হোসেন বাবু ছাড়াও শাশুড়ি সালেহা বেগম, ভাসুর সালাউদ্দিন আছেন। 17 জানুয়ারি যৌতুকের জন্য সাথীর উপর নির্যাতন চালানো হয়। অভিযোগ, এক পর্যায়ে গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। গাজীপুরে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকালে বোর্ড বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ভাটাকে গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ভাটা মালিকদের 12 লাখ টাকা জরিমানাও করা হয়। 2 ভাটা থেকে 2 জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে সব ভাটা উচ্ছেদ করা হবে বলে প্রশাসন জানিয়েছে। বিশ্বের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপ। গত শনিবার লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর প্রতিষ্ঠানের নিকট অনুদানের চেক তুলে দেন। ঘাটাইলে শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় বিশেষ শিশুদের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান প্রয়াস। নির্মাতা জুয়েল মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করছেন চিরঞ্জীব মুজিব নামে চলচ্চিত্র। আর এতে বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। বঙ্গবন্ধু চরিত্র রূপায়ণ করছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে চরিত্রের উপস্থিতি কম হলেও কাজটি বেশ চ্যালেঞ্জিং বলেই জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। কপিল দেব চরিত্রের রূপকার রণবীর সিং আর এর জন্য ট্রোলের শিকারও হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে রণবীর সিং এমন কিছু ছবি শেয়ার করেছেন যা তার ভক্ত অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, তবে নেতিবাচক মন্তব্যই বেশি পড়েছে। বলিউড কিং শাহরুখ ব্যক্তিজীবনে এক পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরীকে বিয়ে করেছেন। অন্যদিকে শাহরুখ মুসলিম, তাই তার সন্তানরা কোন ধর্ম মানেন তা নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা। শাহরুখ জানিয়েছেন, হিন্দু মুসলমান বিষয় নিয়ে পরিবারে আলোচনাই করেন না তারা। জানান, বাচ্চাদের স্কুলে ভর্তির সময় লিখেছিলেন তারা ভারতীয়, এটাই তাদের ধর্ম। ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।